হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। তোয়ালে আর একটা ড্রেস নিয়ে বাথরুমের দিকে যায় ইমন। গোসল সেরে নিজেকে গুছিয়ে নিচে চলে আসে। নিরুদের বাসা থেকে গায়ে হলুদের লোকজন আসে বিকেল 5টায়। গায়ে হলুদ শেষে বাসা একটা পার্টির আয়োজন করছে রকিবতী। গায়ে কাঠালি কালার শাড়ি, খোপায় গাদা আর গোলাপ ফুল সজ্জিত হয়ে আছে বর্ষার। মাথার উপর খানিক ঘোমটা টেনে পা ভাঁজ করে লজ্জার ভঙ্গিতে বসে আছে। চারপাশে ভিড় করে আছে বিভিন্ন বয়সের মেয়ে। বাসার সিঁড়ি দিয়ে নেমে আসছে পরি। হাত দিয়ে শাড়িটা হালকা উঁচু করে সাবধানে আস্তে আস্তে নামছে। পায়ে গোল করে আলতা পরেছে। রূপোর পায়েল জোড়া নিচে উঠছে বারবার। দুধে আলতা গায়ের রঙের সাথে কাঠালি শাড়িতে একদম পরীর মতো লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে। গলার খানিক নিচে তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। নিচে নামতেই আশেপাশে সব ছেলের নজর পড়ে তার দিকে। মনে হচ্ছে আজ বর্ষার নয়, পরীর গায়ে হলুদ। বর্ষা চোখ ইশারা করে কাছে ডাকে পরীকে। 2 পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন শব্দ করে তার হাত টেনে ধরে। চোখকে উঠে পেছনে তাকাতেই দেখে ইমন। চোখ দুটো রাগে ফায়ার হয়ে আছে। হাত ধরে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে আসে তাকে। দরজাটা বন্ধ করে এগিয়ে আসতে থাকে তার দিকে। ভয়ে গলা শুকিয়ে যেতে থাকে পরীর। ঢোক গিলে আমদা আমদা করে বলে, আমি কি 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 করেছি? ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে পরে। এক সময় পিঠ থেকে যায় দেয়ালে। মাথার 2 পাশে দেয়ালে হাত রেখে তার দিকে ঝুঁকে আসি ইমন। কড়া গলায় বলে, এটা তো তুই চাস তাই না? সবাই তোর রূপ দেখে পাগল হয়ে যাবে, তোর প্রেমের জালে ফেসে যাবে। কাপা কাপা গলায় বলে ওঠে পড়ি। আমি এমনটা কেন চাইবো? না হলে এরকম মডেলের মতো সেজেছিস কেন? হ্যাঁ, ভুলে যাস না তুই এই বাড়ির বউ। বউ? বউয়ের অধিকার দিয়েছেন আপনি, স্বীকার করেছেন আমাকে বউ হিসেবে। কিছু বলতে গিয়েও থেমে যায় ইমন। বিনিময়ে শুধু কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার দৃষ্টি বোধগম্য হয় পরীর কাছে। এজন ভালোবাসার প্রকাশ। তাহলে তাহলে ইমন কি ভালোবেসে ফেলেছে? কিন্তু নীরুকে কি বলতে পেরেছে সে? নীরু তো এখনো ইমনকে ভালোবাসে। দৃষ্টিটা নামিয়ে জোর গলায় পরি বলে, সরুন, আমি বাইরে যাব। হাত দিয়ে আটকে দেয় ইমন। শাড়ির আঁচলটা ধরে ঘোমটা পরিয়ে দেয়। কিছুটা শাসনের সুরে বলে, ঘোমটা ছাড়া বাইরে দেখলে খবর আছে কিন্তু। কথাটা বলি হন হন করে চলে যায় ইমন। স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে পরি। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনা পুনর্বার ভাবতে থাকে মনে। আস্তে আস্তে পা ফেলে ভাবে, ইমন কি সত্যি আমাকে ভালোবাসে? ভালোবাসার শিহরণ বয়ে যায় বুকে। মাথায় ঘুমটা টেনে চলে আসে গায়ে হলুদের অনুষ্ঠানে। বর্ষা পরীকে দেখে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, হুট করে তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। আসলে জরুরি একটা কাজে আটকে পড়েছিলাম। ওসব বাদ দাও তো, তোমাকে কিন্তু একদম নতুন বউয়ের মতো লাগছে। গাল ফুলিয়ে অভিমানী সুরে বর্ষা বলে, ফুল আর পাম দিতে হবে না, আমি সেই কখন থেকে তোমার হাতে হলুদ নেবে বলে বসে আছি। নো টেনশন মাই ডিয়ার ননদিনী, এখন তো আমি চলেছি, তোমাকে হলুদ লাগিয়ে দিচ্ছি। বাটি থেকে সামান্য হলুদ নিয়ে লাগিয়ে দেয় বর্ষার গালে। বর্ষাও জোর করে পরীর গালে হলুদ লাগিয়ে দিতে থাকে। আচমকা নীরু এসে দাঁড়ায় সেখানে। কুচকে বলে ওঠে, বর্ষা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। কথাগুলো অনেক পার্সোনাল। কোনো সমস্যা নাই, তুমি বলো, আমি শুনছি। চোখ ঘুরিয়ে পরীর দিকে তাকায় নীরু। বুঝতে পেরে উঠে চলে যেতে থাকে পরী। বর্ষা পেছন থেকে বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমরা কথা বলো, আমার কাজ আছে। লম্বা পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। নীরু বর্ষার পাশে বসে কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করে, মেয়েটা কি শুধুই তোমার আম্মুর বান্ধবীর মেয়ে? তোমার ভাইয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই তো? না, সেরকম কিছুই না। পরি শুধুই আমার আম্মুর বান্ধবীর মেয়ে। ও, তোমার ভাইয়া কোথায়? তাকে কোথাও দেখছি না যে। আশেপাশে কোথাও আছে হয়তো, আমি এখানে বসে আছি তো তাই দেখতে পাইনি। ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার ভাইকে খুঁজে বের করছি। তোমার জরুরি কথা কি? মুচকি হেসে নীরু বলে, সেটা তোমার ভাইয়াকেই বলবো। বাসার মেইন ফটকের সামনে আসতেই হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে যায়। চোখ তুলে তাকিয়ে দেখে একটা মাঝ বয়সী মহিলা। নীরু ব্যস্ত হয়ে বলে, সরি, আমি দেখতে পাইনি। আমার কোথাও লাগেনি, তুমি ঠিক আছো তো?
খানিকটা এগিয়ে এসে নীরু বলে, আমি ঠিক আছি। ঘুরে সামনের দিকে পা বাড়াতে পেছন থেকে মহিলাটা বলে, তোমাকে তো চিনতে পারলাম না। কিছুটা বিরক্ত হয়ে দাঁড়িয়ে যায় নীরু। আমি সাজিদের বড় বোন। আমার ছোট ভাইয়ের সাথেই বর্ষার বিয়ে। ও, এখন চিনতে পেরেছি। তুমি তাহলে আমার মেজামাইয়ের পেয়ার। কপালটা ভাঁজ করে সরু চোখে তাকিয়ে নীরু বলে, আপনার মেয়ের জামাইয়ের বেআইন মানে? মুখে প্রসারিত হাসি নিয়ে রাফিয়া বলে, এবারের একমাত্র ছেলে ইমন আমার মেয়ের জামাই। রাফিয়ার কথায় চমকে উঠে চোখে চোখ রাখে নীরু। হতবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমাকে মিথ্যে বলছেন? চোখ ঘুরিয়ে কয়েকবার ডানে বামে তাকায় রাফিয়া। নীরুর হাত ধরে টেনে সাইডে নিয়ে আসে তাকে। গলার স্বরটা যথাসম্ভব নিচু করে ফিসফিসিয়ে বলে, যেহেতু তুমি আত্মীয় হতে যাচ্ছ, তাই তোমাকে সত্যিটা বলছি। ইমনের সাথে আমার মেয়ের পরীর কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, কিন্তু ইমন পরীকে স্ত্রী হিসেবে মানতে রাজি না, কারণ বিয়েতে তার কোনো মত নেই। শুধু তার মায়ের কথা রাখতে পরীকে বিয়ে করেছে। তাদের পরিবার বিয়েটা এখনো গোপন রেখেছে, আমাকেও গোপন রাখতে বলেছে। কিন্তু তুমি যেহেতু আপন মানুষ, তাই তোমাকে বললাম। তুমি দয়া করে কথাটা কাউকে বলো না কিন্তু। নীরু চোখ তুলে অবাক হয়ে তাকায় রাফিয়ার দিকে। মাথার উপর যেন তার আকাশ ভেঙে পড়ে। অন্ধকার দেখতে থাকে চোখে, তীরের মতো ছিদ্র করে ফেলে বুকটা। কথা বলার জন্য ভাষা হারিয়ে ফেলেছে। আস্তে আস্তে পিছিয়ে আসতে থাকে সেখান থেকে। লোকজনের ভিড় থেকে দূরে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। চোখের পানিটা আর আটকে রাখতে পারেন। মুখে দুই হাত চেপে অঝরে কাঁদতে থাকে। বিশ্বাস করতে কষ্ট হয় ইমনের বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেছে। যাকে এতটা ভালোবাসলো সেই তাকে ঠকালো। মাথাটা চক্কর দিয়ে উঠতে থাকে। কোনো মতে একটা গাছে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। গাল বেয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ পেছন থেকে অপরিচিত গলায় কেউ একজন বলে ওঠে, এক্সকিউজ মি, আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? তৎক্ষণাৎ চোখের পানি মুছে পেছনে তাকায় নীরু। অচেনা ছেলেটির দিকে তাকিয়ে খানিক বিরক্তির সুরে বলে, আমার যেভাবে খুশি দাঁড়িয়ে থাকো, তাতে আপনার কি? বিয়ে বাড়ি এত আনন্দ ছেড়ে আপনি এই নির্জন জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? কণ্ঠে একরাশ বিরক্ত নিয়ে নীরু বলে, সেটা কি আপনাকে বলতে হবে? কে আপনি? আমার নাম পরিচয় পরে দিচ্ছি, আগে বলুন আপনি কি? আপনার বাসায় কোনো লোকজন নেই? বাসার লোকজন কেন থাকবে না? বাসায় লোকজন থাকলে তো এরকম সুন্দরী একটা মেয়েকে তারা একা একটা নির্জন জায়গায় ছাড়তো না, সব সময় পাহারা দিয়ে রাখতো। ছেলেটার কথা শুনে বহু গুণে রাগ বেড়ে যাচ্ছে নীরুর। চোখ পাকিয়ে তাকিয়ে হন হন করে চলে আসে সেখান থেকে। পেছন থেকে মুচকি হেসে তার হাঁটার দিকে তাকায় ছেলেটা। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতেই পার্টির আয়োজন শুরু হয়ে যায়। রকিবউদ্দিন ইমন আর বর্ষাকে ডেকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা নিশ্চয়ই জানেন আজকের পার্টিটা কেন আয়োজন করা হয়েছে। আমার একমাত্র ছোট মেয়ে বচ্চার গায়ে হলুদ আজ, কিন্তু সেই সাথে সাথে আরও একটা সুসংবাদ দেওয়ার জন্য আজকে এই পার্টির আয়োজন করা হয়েছে। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমার একমাত্র ছেলে ইমন, আমি ঠিক করেছি তার সাথে আমার হবু মেয়ে জামাইয়ের একমাত্র বোন নীললতা চৌধুরীর বিয়ে দিব। বচ্চার বিয়ে এক সপ্তাহে পরে ইমনও নীরুর বিয়ে হবে। পার্টিতে উপস্থিত সবাই হাততালি বাজিয়ে আনন্দে মেতে ওঠে। চোখে জল নিয়ে অবাক দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে থাকে পরি। চোখ নামিয়ে নেয় ইমন। বাবার বিপরীতে কিছু বলার সাহস হয় না। হঠাৎই একটা হাত জোর করে টেনে ভিড়ের বাইরে নিয়ে আসে পরীকে। চোখ দুটো কপালে তুলে পরি বলে, প্রীতি, তুই কখন আসলি? এইসব কি শুনছি আপু? ইমন ভাই আর তোর তো বিয়ে হয়ে গেছে, তাহলে মাঝখান থেকে এই নীরু কেন আসছে? কে এই নীরু? আঙ্কেল তার সাথে ইমন ভাইয়ের বিয়ের কথাই বা কেন বললো? দেখ প্রীতি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। এসবে তুই কান দিস না তো, সব ঠিক হয়ে যাবে। কেন কান দিব না? আমার বোনের সংসার কেউ ভাঙতে চাইলে আমি ছেড়ে দেবো তাকে? কখনো না। আমি এক্ষুনি আঙ্কেলের সাথে কথা বলবো। পরি পৃথিবীর হাত ধরে খানিক জোর করায় বলে, তুই কাউকে কিচ্ছু বলবি না। আমি চাই এটা নিয়ে তুই আমার শ্বশুর বাড়ির কারোর সাথে কোনো প্রকার বাজে ব্যবহার করবি না। কিন্তু আপু। কোনো কিন্তু নাই, আমি যা বলছি সেটাই মনে রাখবি। মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বলে,
আচ্ছা, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা তুইও শুন রাখ, আমি আমার বোনকে কখনো অসুখী দেখতে পারবো না। তোকে কে বলেছে আমি অসুখী? তুই তো জানিস আমি ইমনকে কতটা ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি। পৃথিব খানিক লজ্জার ভঙ্গিতে বলে, আমিও মনে হয় তোর মতন ওই একজনকে দেখে ক্রাশ খেয়ে গেছি আপু। কিছুটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে পরি বলে, কাকে দেখে? সেটা সময় হলে জানতে পারবি, এখন আপাতত আমি আর একটু শিওর হয়ে নিই। ওকে। পৃথিবীর সাথে কথা বলে নিচের রুমে চলে আসে পরি। দরজা আটকে ভেতরে যেতেই হঠাৎ ইমন সামনে দাঁড়ায়। খানিক ভয় পেয়ে পরি বলে, আপনি কখন আসলেন আমার রুমে? অনেকক্ষণ আগে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন? কেন জানতে পারি? হাত ধরে টেনে পরীকে নিজের বুকে জড়িয়ে নেয় ইমন। দুই হাতে পরীর কোমর জড়িয়ে শক্ত করে চেপে ধরে নিজের সাথে, মুখটা একেবারে কাছে নিয়ে বলে, আমি অনেক ভেবেছি পড়ি, নিজের সাথে হাজারো বার যুদ্ধ করেছি, বোনটাকে বুঝিয়েছি, কিন্তু মানাতে পারিনি। বারবার হেরে গেছি তোমার ভালোবাসার কাছে। নিজের অজান্তেই আমি তোমাকে ভালোবেসেছি পড়ি। আমার সমস্ত ভাবনা জুড়ে এখন শুধুই তুমি। হাত দুটো দিয়ে ইমনকে জড়িয়ে নেয় পরি, চোখে চোখ রেখে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি ইমন। আমার সমস্ত অস্তিত্ব শুধু তোমাকে ঘিরে। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে অর্থহীন। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে ইমন। প্লিজ কথা দাও, আমাকে সারা জীবন এভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আপনার কি মাথায় গন্ডগোল আছে? কি সব পাগলের মতো বিড়বিড় করছেন? চমকে উঠে চোখ মেলে তাকায় পরি। অবাক দৃষ্টিতে চেয়ে দেখে তার কিছুটা দূরে বিছানার সামনে দাঁড়িয়ে আছে ইমন। তার মানে কি এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? সে কি এতক্ষণ কল্পনার সাগরে ভেসে বেড়াচ্ছিল? কি হলো, আবার চুপ করে আছেন কেন? বিড়বিড় করে কি বলছিলেন? খানিকটা অস্বস্তিতে পড়ে যায় পরি। আমতা আমতা করে উত্তর দেয়, না মানে কিছু না। কিছু না? তাহলে এইভাবে তোতলাচ্ছেন কেন? দৃষ্টিটা সরিয়ে নেয় পরি। ভেবে পায় না কি বলবে, মাথা চুলকে প্রশ্ন করে, এখানে কেন এসেছেন আপনি? বিছানার উপর রাখা নিজের ফোনটা হাতে নিয়ে ইমন বলে, তখন ভুল করে ফেলে গিয়েছিলাম, তাই এখন নিতে এসেছি। কিছুটা বিষণ্ণতা নিয়ে পরি বলে, ও, আর কিছু বলতে চান? আর কি বলবো? নির্লিপ্ত ভঙ্গিতে পরি বলে, না কিছু না, আপনি যান, নিজের রুমে যান। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় ইমন। দরজাটা বন্ধ করে বিছানায় ধপাস করে বসে পড়ে পরি। দু ফোঁটা চোখের জল টুপ করে বিছানায় পড়ে যায়। আর মনে ভাবতে থাকে, তাহলে কি ইমন নেরুকে বিয়ে করবে? আমার প্রতি তার কোনো ভালোবাসা নেই? দরজায় কড়া নাড়ার শব্দে হাতের উল্টো পিঠে চোখ মুছে উঠে দাঁড়ায়। দরজা খুলে মুখে খানিক হাসি আনার চেষ্টা করে বলে, আরে বর্ষা, তুমি? ছলছল চোখে তাকিয়ে থাকে বর্ষা। হাত ধরে খানিক ধরা গলায় বলে, আমাকে মাফ করে দাও ভাবি, আমার গায়ে হলুদ দিনে তোমার এত কষ্ট পেতে হলো, আমি কিছু করতে পারলাম না। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে কে বলেছে? এসব কিছু আমার কপালে ছিল। না ভাবি, শুধু কপালের দোষ দিয়ে তুমি কষ্টগুলো নিজের ওপর নিতে পারো না। অনেক হয়েছে, আর না, আমি আব্বুকে সবকিছু বলে দেব। তুমি ভাইয়া বিয়ে করাবো। নীরুর সাথে ভাইয়া কিছুতেই এই বিয়ে হতে পারে না। কথাটা বলেই চলে যেতে থাকে বর্ষা। পরি হাত জোর করে বলে, প্লিজ বর্ষা, তুমি আব্বুকে কিছু বলো না। আগামীকাল তোমার বিয়ে। আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অঘটন ঘটুক। তাহলে যে তোমার ভাইয়ের কাছে আমি সারা জীবন দোষী হয়ে থাকবো। তাই বলে এতটা কষ্ট তুমি মুখ বুজে সহ্য করে নেবে? সত্যিটা কাউকে বলবে না? সময় হলে সবাই সবকিছু জানতে পারবে। এখন প্লিজ তুমি ছেলে মানুষই করো না। অনেক রাত হয়েছে, যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। খানিকটা অসহায়ভাবে চেয়ে থাকে বর্ষা। চোখে জল নিয়ে চলে যায় সামনে থেকে। বিছানায় শুয়ে ঘুম আসে না পরির। চোখের আড়ালে লুকিয়ে থাকে নিদ্রাগুলো। বারবার ঝাপসা হয়ে আসতে থাকে চোখ দুটো। হারিয়ে ফেলার ভয়টা তীব্র হয়ে ওঠে মনে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে। পরদিন সকাল 8টায় ঘুম ভাঙে ইমনের। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসে। রাবেয়া গালে হাত দিয়ে মন মরা হয়ে সোফায় বসে আছে। রু কুচকে তাকিয়ে ইমন জিজ্ঞেস করে, এইভাবে বসে আছো কেন মা? কিছু হয়েছে? পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠে বর্ষা বলে, কি হয়েছে তুমি খুব ভালো করেই জানো ভাইয়া। দেখ বর্ষা, আজ তোর বিয়ে, আর বাসা ভর্তি মেহমান, এখন ওসব নিয়ে ভাবা ঠিক হবে না। রাবেয়া ক্রুদ্ধ গলায় বলে, ঠিক বেঠিক তুই আমাকে শেখাতে আসছিস? ভুলে যাস না আমি তোর মা হই।
তাই তোর চাইতে আমি খুব ভালো করে জানি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। তোমরা আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো একটু। কিছুটা তাচ্ছিলের সুরে রাবেয়া বলে, তোর পরিস্থিতি কিসের পরিস্থিতি তোর? তুই কেন একটা মেয়েকে এত কষ্ট দিচ্ছিস যে তোর জন্য 5টা বছর অপেক্ষা করছে, তোর দেওয়া সব অবহেলা আর কষ্টগুলো সহ্য করে তোকে ভালোবেসেছে, তার পরিস্থিতি একটাবার বুঝেছিস? তুই ভেবেছিস একটাবার তার কথা? যে মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে একটা কাজের মেয়ের মতো করে পড়ে আছে। মায়ের কথায় কোনো জবাব দেয় না ইমন, মাথাটা নিচু করে থাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে রকিবউদ্দিন বলে, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? ইমনের দিকে তাকিয়ে চুপ করে থাকে রাবেয়া। সবাইকে চুপ থাকতে দেখে রকিবউদ্দিন পুনরায় জিজ্ঞেস করে, হয়েছেটা কি? আমাকে দেখে এরকম চুপ হয়ে গেলে কেন? কারণটা আমি বলছি আপনাকে। দরজার দিক থেকে আসা কণ্ঠটা শুনে খানিক চমকে উঠে রকিবউদ্দিন কপালটা ভাঁজ করে কণ্ঠে কৌতূহল নিয়ে বলে, চৌধুরী সাহেব আপনি? হ্যাঁ, আমি আপনার সাজানো নাটকটাকে ভাঙতে আসলাম। মানে কিসের নাটকের কথা বলছেন আপনি? ব্যাস, অনেক হয়েছে মিস্টার রাকিবউদ্দিন। আর না, শুধু আপনার কথা মতো নিরু আর ইমনকে একবারের জন্য বর্ষার সাথে সাজিদের বিয়ে ঠিক করেছি। আপনার মেয়েকে আমার বাড়ির বউ করবো বলে কথা দিয়েছি, কিন্তু আপনি আমার কথা রাখেননি, প্রতারণা করেছেন আমাদের সাথে, আমার মেয়ের সাথে। দেখুন চৌধুরী সাহেব, যেটা বলবেন চাপ স্পষ্ট করে বলেন। আমি কি প্রতারণা করছি আপনার সাথে? আপনার ছেলে ইমনের সাথে পরিণামের মেয়েটা বিয়ে দিয়েছেন আপনি, আমাদের ওয়াদা ভঙ্গ করেছেন আপনি। আপনি ভুল বুঝছেন চৌধুরী সাহেব, পরীর সাথে আমার ছেলে কোনো সম্পর্ক নেই। পরী শুধু আমাদের বাড়ি একজন অতিথি। বাহ, এখনো অভিনয় করে যাচ্ছেন, আমাদের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছেন। ইমনের দিকে দৃষ্টি ফিরিয়ে রকিবউদ্দিন বলে, মিস চৌধুরী যেটা বলছেন সেটা কি সত্যি? মাথাটা নিচু করে চুপ থাকে ইমন। পাশ থেকে রাবেয়া উঁচু গলায় জবাব দেয়, হ্যাঁ সত্যি, আমি ইমনের সাথে পরীর বিয়ে দিয়েছি। পরী এখন এ বাড়ির বউ। মাথায় বাজ পড়ে রকিবউদ্দিনের। মুখের ভাষা হারিয়ে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহাত এগিয়ে এসে বলে, আপনাদের মনে যদি এটাই ছিল, তাহলে আমাদের কেন কথা দিয়েছিলেন? কেন আমার মেয়েকে এত বড় আঘাত দিলেন? দেখুন চৌধুরী সাহেব, না মিস্টার রহমান, আপনি আর কোনো কথা বলবেন না। এখন শুধু আমি বলবো, আমি এই মুহূর্তে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ভেঙে দিলাম। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। দূর থেকে এগিয়ে আসে পড়ি। চোখে জল নিয়ে রাহাতের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলতে থাকে, প্লিজ আঙ্কেল, আপনি এটা করবেন না, তাহলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। বর্ষা আর সাজিদ একে অপরকে ভালোবাসে, তাছাড়া বিয়েটা না হলে এই বাড়ির মান সম্মান সব শেষ হয়ে যাবে, কারো কাছে মুখ দেখাতে পারবে না। সেটা তাদের ব্যাপার, যেহেতু তারা আমার মেয়ের কথা ভাবেনি, তাই আমরাও তাদের কথা ভাবতে চাই না। বিশ্বাস করুন, এখানে বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ইমনকে বিয়েটা করতে বাধ্য করেছি। ইমন আমাকে কখনো স্ত্রী হিসেবে স্বীকার করেননি। কিছুক্ষণ চুপ থেকে রাহাত বলে, এক শর্তে আমি বর্ষার সাথে সাজিতে বিয়ে মেনে নিতে পারি। কি সত্য? পরীকে আপনার ছেলের জীবন থেকে সরে যেতে হবে, আর নিধির সাথে ইমনের আবার বিয়ে হবে। রাগী গলায় রাবেয়া বলে, আপনি জানেন আপনি কি বলছেন? আপনি নিজের মেয়ের স্বার্থের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছেন। আমি যেটা বলেছি ভেবেচিন্তে বলেছি। যদি আপনার রাজি থাকেন তাহলে বর্ষার বিয়ে হবে, নাইলে এই বিয়ে হবে না। মাথাটা নিচু করে খানিক জোর গলায় পরি বলে, সাজিদের সাথে বর্ষার বিয়ে হবে। আমি ইমনের জীবন থেকে সরে যাব, কোনোদিন স্ত্রীর অধিকার চাইবো না। আপনারা বিয়ের আয়োজন শুরু করুন। কণ্ঠে অস্থিরতা নিয়ে রাবেয়া বলে, তুই এসব কি বলছিস পরি? তুই ইমনের জীবন থেকে সরে যাবি মানে? এটা আমি কোনোদিনও হতে দিব না। ইমনের স্ত্রী হওয়ার অধিকার শুধু তোর, অন্য কারো নয়। ঠোঁট দুটো বাঁকা করে হেসে পরি বলে, জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না মা। ভালোবাসা ছাড়া শুধু একসাথে থাকার অভিনয় করা যায়, কিন্তু সারা জীবন একসাথে থাকা যায় না। ইমন আমাকে ভালোবাসে না, তাই আমিও আর তার জীবনে জোর করে থাকতে চাই না।
চোখের জল লুকিয়ে দৌড়ে চলে যায় পরি। ভেতরটা পুড়ে যাচ্ছে রাবে। মুখে হাসি নিয়ে রাহাত বলে, আমার একটা কথা মিস্টার রহমান, বর্ষা সাজিদের বিয়ে আজ হবে না। 7 দিন পর কমিউনিটি সেন্টারে 2টা বিয়ে একসাথে হবে এবং একই সময়ে হবে। অফিসে নিজের কেবিনে মাথা এলিয়ে বসে আছে নীরু।